2024 রাজনীতির ক্যালেন্ডারে আর একটা বছর, কিন্তু প্রশ্নটা এখনো জ্বলছে, আওয়ামী লীগ কি সত্যিই বাইরের শক্তির ষড়যন্ত্রে হারল, নাকি ভেতরের ভাঙনেই ভেঙে পড়ল? অনেকে বলছেন ইতিহাস নিজেকে আবারও পুনরাবৃত্তি করেছে। 1975 সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড শুধু বাইরের শত্রুর কাজ ছিল না, দলের ভেতরের একটি অংশের ভূমিকা নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনা আছে। আজও প্রশ্ন উঠছে, ঘরের ভেতরের বিশ্বাসঘাতকতা, এই শব্দটাই কি আবার ফিরে এসেছে? সমালোচকরা দাবি করেন দলের ভেতরে দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি ও গোষ্ঠী নিজেদের অবস্থান শক্ত করতে গিয়ে সংগঠনকে দুর্বল করেছে। 75 সেই ইতিহাসের ছায়া থেকেই অনেকে 2024 সালের ঘটনাকে দেখতে চান, যেখানে অভিযোগ উঠছে বাইরের চাপে যতটা না পতন, তার চেয়ে বেশি ছিল ভেতরের বিচ্ছিন্নতা। সমালোচকরা বলেন দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে আওয়ামী লীগের ভেতরে একটি কমফোর্ট জোন তৈরি হয়, যেখানে জবাবদিহিতা কমে যায় এবং নেতৃত্ব ধীরে ধীরে বাস্তবতা থেকে দূরে সরে যেতে থাকে। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার চারপাশে একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রভাব বাড়ার অভিযোগ প্রায়ই শোনা যায়, যেখানে সিদ্ধান্ত গ্রহণে বৈচিত্র্য কমে গিয়ে নির্ভরতা তৈরি হয় সীমিত কিছু মানুষের ওপর। এর ফলে মাঠ পর্যায়ের কর্মী ও কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে দূরত্ব তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়। আওয়ামী লীগের সংগঠন গত কয়েক বছর ধরে যে বিপর্যয়ের মধ্যে পড়েছে, তার পেছনে রয়েছে একাধিক কারণে সংকট ও ষড়যন্ত্র। দলের ভিতরে থাকা কিছু মতলববাজ এবং অনুপ্রবেশকারী নেতা কর্মীরা দলের মূল আদর্শ এবং ঐতিহ্যকে ক্ষতিগ্রস্ত করেছেন। প্রধানত কিছু দলের নেতার অযোগ্যতা এবং দুর্নীতির কারণে আওয়ামী লীগ আজকের অবস্থানে পৌঁছেছে। আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল কাদেরের নেতৃত্বে ছাত্রলীগের কার্যক্রম একাধিক বিপদগ্রস্ত হয়। তার অযোগ্যতা এবং ব্যর্থতার কারণে ছাত্রলীগে অনুপ্রবেশ ঘটে জামায়াতের গুপ্ত শিবিরের সদস্যরা। জাকিরের সাধারণ সম্পাদক হওয়ার পর ছাত্রলীগ শিবিরের ক্যাডারদের নিরাপদ আশ্রয় পরিণত হয় এবং এর মাধ্যমে সংগঠনের ইমেজ নষ্ট হয়। এটি দলের ভাবমূর্তি এবং অখণ্ডতাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে। ক্ষমতায় দীর্ঘ সময় থাকার কারণে আওয়ামী লীগের ভেতরে মতলববাজ এবং ষড়যন্ত্রকারীদের সংখ্যা বাড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস উইং, বিশেষ করে স্পিচ রাইটার নজরুল ইসলাম দলের জন্য এক বড় বিপদ হয়ে ওঠে। তারা গোপন তথ্য পাচারের মাধ্যমে সরকারের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল করে দেয়। এহসানুল করিম হেলালের মৃত্যুর পর শেখ হাসিনা নাটকীয়ভাবে নাইমুল ইসলাম খানকে প্রেস সচিব হিসেবে নিয়োগ দেন, যা আওয়ামী লীগের ভেতরে তীব্র প্রতিবাদ সৃষ্টি করে। নাইমুল ইসলাম খান, যিনি একটি রাজনৈতিক দুর্নীতির সাথে সম্পর্কিত, তার এই পদে আসীন হওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সব গুরুত্বপূর্ণ তথ্য জামায়াতের কাছে চলে যায়। বিশেষ করে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে নাইমুল ইসলাম খানই ষড়যন্ত্রকারীদের প্রধান যোগসূত্র হয়ে ওঠে। ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে আওয়ামী লীগের পরীক্ষিত নেতাকর্মীদের দূরে রাখার পর বিপ্লব বড়ুয়া শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে এক নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়। তার এই কর্মকাণ্ড দলকে আরও দুর্বল করে দেয় এবং গণভবনের মধ্যে চাটুকার এবং মতলববাজদের জায়গা তৈরি হয়। আহমেদ কায়কাউসের মুখ্য সচিব হওয়ার পর আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় আমলাদের আধিপত্য সৃষ্টি হয়। তারা সরকার পরিচালনা করতে শুরু করলে দলটি আরও কার্যক্রমহীন হয়ে পড়ে। এর ফলে আওয়ামী লীগের মূল সংগঠন সম্পূর্ণভাবে অবহেলিত হয়ে পড়ে এবং দলের শক্তি ক্ষয় হতে থাকে। ওবায়দুল কাদেরের নেতৃত্বের মধ্যে আওয়ামী লীগ আরও দুর্বল হয়ে পড়ে। তার দুর্বল নেতৃত্বের কারণে দলের ভেতরে দলবাজি ও দুর্নীতি বৃদ্ধি পায়। দলের পদগুলোর বিক্রি শুরু হয় এবং এর ফলে ত্যাগী এবং আদর্শবান নেতারা ধীরে ধীরে দলের বাইরে চলে যান। এই সমস্ত ঘটনার কারণে শেখ হাসিনা একাকী হয়ে পড়েন। তার চারপাশে শুধুমাত্র সুবিধাভোগী গোষ্ঠী জমে ওঠে, যা দলের ভিতরে এক বিরাট গ্যাপ সৃষ্টি করে। শেখ হাসিনার ঐক্যবদ্ধ নেতৃত্বের অভাবও এই সংকটের একটি বড় কারণ। একই সাথে নেতৃত্বের দক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে। ওবায়দুল কাদের এবং হাছান মাহমুদের মতো গুরুত্বপূর্ণ নেতাদের ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে নানা মত রয়েছে। কেউ এটিকে প্রশাসনিক দুর্বলতা হিসেবে দেখেন, আবার কেউ মনে করেন দলের সাংগঠনিক ভিত্তি ধীরে ধীরে ক্ষয়ে যাওয়ার পেছনে নীতি নির্ধারণী ব্যর্থতা বড় ভূমিকা রেখেছে। তবে এটাও সত্য, এই ধরনের অভিযোগের অনেকটাই রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল এবং নিরপেক্ষভাবে যাচাই করা কঠিন। ক্ষমতার কেন্দ্রে তথ্য প্রবাহ নিয়েও বিতর্ক রয়েছে। প্রায়ই শোনা যায়
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা কৌশল আগে থেকেই বাইরে চলে যাচ্ছিল। তবে এই ধরনের দাবিগুলো সাধারণত প্রমাণ সাপেক্ষ নয় এবং অনেক ক্ষেত্রে রাজনৈতিক বয়ানের অংশ হিসেবেই থেকে যায়। তবুও এগুলো একটি বিষয় পরিষ্কার করে দলের ভেতরে আস্থার সংকট তৈরি হয়েছিল, যা যে কোনো বড় সংগঠনের জন্যই বিপজ্জনক। সবকিছু মিলিয়ে যে চিত্রটি সামনে আসে তা একক কোনো কারণ দিয়ে ব্যাখ্যা করা কঠিন, বরং এটি একটি জটিল প্রক্রিয়া যেখানে দীর্ঘদিন ক্ষমতায় থাকা, সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্বের সীমাবদ্ধতা, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং জনসংযোগের ঘাটতি সবকিছু একসাথে কাজ করে। ফলে পতনটি হঠাৎ মনে হলেও এর ভিত তৈরি হয় অনেক আগেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো কোনো রাজনৈতিক দলই কেবল বাইরের আঘাতে ভেঙে পড়ে না, যদি ভেতরের ভিত্তি শক্ত থাকে। আর যখন সেই ভিত্তিতে ফাটল ধরে তখন ছোট আঘাতও বড় পতনের কারণ হয়ে দাঁড়ায়। আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করতে হলে দলটির গুপ্ত ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে হবে। সত্যিকারের ত্যাগী এবং আদর্শবান নেতাদের সমন্বয়ে একটি নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। নতুন নেতৃত্বের মাধ্যমে দলের পুরনো ঐতিহ্য এবং আদর্শ পুনঃপ্রতিষ্ঠিত করা সম্ভব। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে আদর্শের লড়াই করতে হবে। কেবল তখনই দলটি আবার শক্তিশালী হয়ে উঠবে, কারণ মুক্তিযুদ্ধের আদর্শ কখনো পরাজিত হয় না এবং আওয়ামী লীগও তার ঐতিহ্যের প্রতি আনুগত্য রেখে আগামীতে আবার জয়ী হবে। 2024 সালের ঘটনা প্রবাহ তাই শুধু একটি রাজনৈতিক পরিবর্তন নয়, বরং একটি সতর্ক বার্তা যে কোনো সংগঠনের জন্য ক্ষমতা টিকিয়ে রাখতে হলে ভেতরের শক্তি, জবাবদিহিতা এবং বাস্তবতার সাথে সংযোগ সবচেয়ে জরুরি।